বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা আজকে আমরা রেজিস্ট্রেশন আইনের ধারাবাহিক যে ভিডিওগুলো আমাদের পাবলিশড হচ্ছিল তার ১০ম পর্ব। আমরা যেহেতু বলেছি ১০ মিনিটের মধ্যে আমরা বিভক্ত করে আইনগুলো আপনাদের সামনে সহজভাবে তুলে ধরার চেষ্টা করব। আজকের এই ভিডিওতে আমরা মাত্র ৪ টা সেকশন নিয়ে আলোচনা করব যেটা চ্যাপ্টার আমাদের 10 এর মধ্যে আছে। তবে এটি খুবই গুরুত্বপূর্ণ। এটি আপনার জানতেই হবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যত্ন সহকারে প্রয়োজনে একের অধিকবার দেখবেন। কারণ প্রতিটা শব্দই হচ্ছে খুবই জটিল এবং পেঁচানো। আমরা যদি সেকশন 47 দেখি এটা আমাদেরকে বলে যে টাইম ফ্রম হুইচ রেজিস্টার্ড ডকুমেন্ট অপারেটস। অর্থাৎ একটা রেজিস্ট্রিকৃত দলিল কখন থেকে কার্যকর হয় এই সেকশনটা বলতেছে। তো আইনের শব্দচয়নে যদি আমরা যাই তখন এখানে বলতেছে যে একটা দলিলকে যদি রেজিস্ট্রেশন করার প্রয়োজন না হইতো অথবা একটা যদি দলিল রেজিস্ট্রেশন না করা হয় তাহলে যে দিন থেকে কার্যকর হয় রিভার্স আমরা বলতে পারি একটা দলিল যেই দিন সম্পাদন করা হয় সম্পাদনের দিন থেকে একটা দলিল কার্যকর হয়। তাহলে আপনি যদি আজকে সম্পাদন করে ১ মাস পরে রেজিস্ট্রেশন করেন, আপনার দলিলটা কিন্তু ওই যে আজকে থেকে কার্যকর হবে। তাহলে আমরা সেকশন 47 এভাবে বুঝবো। এখানে বলতেছে a registered document shall operate from the time which it will have commenced to operate if no registration মানে যদি এটা রেজিস্ট্রেশন করা না হয় তাহলে কি যেই দিন থেকে কার্যকর হইতো অথবা রেজিস্ট্রেশনের যদি প্রয়োজন না হয় তাহলে যেদিন থেকে কার্যকর হইতো একটা রেজিস্টার্ড দলিলও সেদিন থেকে কার্যকর হবে। তাহলে আমরা ৪৭ ধারায় বলতে পারি একটা দলিল রেজিস্ট্রেশনের দিন কার্যকর হয় না, সম্পাদনের দিন কার্যকর হয়। তবে মনে রাখবেন ব্যতিক্রম হচ্ছে বায়না দলিল রেজিস্ট্রেশনের দিন থেকে কার্যকর হয়। এখন আসি আমরা ৪৮ নাম্বারটা বলতেছে রেজিস্টার্ড ডকুমেন্ট রিলেটিং টু দ্য প্রপার্টি হোয়েন টু টেক ইফেক্ট এগনিস্ট ওরাল এগ্রিমেন্ট একটা রেজিস্টার্ড দলিল কি করবে বলতেছে যে কখন মৌখিক কোনো চুক্তি বা মৌখিক ঘোষণার বিপরীতে কার্যকর হয়। তো প্রথমেই বলতেছে অল নন টেস্টামেন্টারি ডকুমেন্ট অর্থাৎ উইল ব্যতীত বাকি যত প্রকার দলিল আছে যেগুলো ডিউলি রেজিস্টার্ড আন্ডার দিস অ্যাক্ট যেগুলো রেজিস্ট্রেশন আইন অনুযায়ী রেজিস্ট্রেশন করা হয়েছে আর এগুলো হচ্ছে যে প্রপার্টি রিলেটেড এনি মুভেবল অর ইমুভেবল স্থাবর বা অস্থাবর সম্পত্তি সংক্রান্ত যে ডকুমেন্টগুলো বলতেছে শেল টেক ইফেক্ট অবশ্যই সেই ইফেক্ট নিবে কি করবে এনি ওরাল এগ্রিমেন্ট অর ডিক্লারেশন রিলেটিং টু সাচ প্রপার্টি অর্থাৎ একটা স্থাবর সম্পত্তি অথবা অস্থাবর সম্পত্তি যেইটা এই আইনের অধীনে রেজিস্টার্ড করা হয়েছে তো ওই সম্পত্তিটা বিষয়ে যদি কোনো মৌখিকভাবে কারোর সাথে চুক্তি থাকে যদি মৌখিকভাবে ডিক্লারেশন করা হয় এর বিপরীতে রেজিস্টার্ড দলিলটা প্রাধান্য পাবে এটা হচ্ছে এই সেকশনের প্রথম খণ্ড এই সেকশনে আরো কিছু কথা আছে তারপরে বলতেছে আনলেস মানে হচ্ছে ব্যতিক্রম তাহলে আমরা ৪৮ এ প্রথমে বুঝবো রেজিস্টার্ড দলিল সবসময় যেকোনো প্রকারের মৌখিক চুক্তি, মৌখিক ডিক্লারেশনের বিপরীতে প্রাধান্য পাবে যদি ডিউলি রেজিস্টার্ড করা হয়। তারপর বলতেছে যেইখানে কি করা হয় আপনি মৌখিক চুক্তি তো করলেন, মৌখিক ঘোষণা দিলেন এবং এই ঘোষণার সাথে যদি আপনি কি করেন সম্পত্তির দখলটা যদি দিয়ে দেন এই যে দখলটা আপনি দিয়ে দিলেন, এই সময় যদি এটা অন্য কোনো আইনে যদি বৈধ যদি করে তাহলে কি হবে? সেটা কার্যকর হবে। যেমন ধরেন যে আপনি মুসলিম আইনে আপনি কি করলেন? হ্যাবাটা ডিক্লার করলেন, ঘোষণা করলেন, সম্পত্তির দখল বুঝাইয়া দিলেন। এখন এই যে আপনি কি করলেন? হ্যাবা করলেন সম্পত্তির দখল বুঝাইয়া দেওয়ার পর আরেকজনের সাথে যদি আপনি রেজিস্টার্ড দলিলও করেন, ওই দলিলের বিপরীতে কিন্তু আবার আপনার হ্যাবাটা প্রাধান্য পাবে। কারণ মুসলিম আইনে কি হচ্ছে? যে আপনি ঘোষণা করলেন এবং দখলটা বুঝাই দিলেন, ওই জিনিসটা এখানে নিয়ে আসা হয়েছে যে ডিক্লারেশনের ক্ষেত্রে। এখন আরেকটা আমরা এগ্রিমেন্টের ক্ষেত্রেও আমরা বিপরীত কিন্তু পাবো। তো দেখেন এখানে বলতেছে প্রোভাইডেড দ্যাট মানে প্রকাশ থাকে যে উপরে যা বলা হইছে এইটার পরেও একটা দলিলকে তারা কি করতেছে সেফগার্ড করতেছে। সেটা হচ্ছে মর্টগেজ বাই ডিপোজিট অফ টাইটেল ডিড যেটাকে আমরা বলি ইকুইটেবল মর্টগেজ যেটা বলি, যেটা রেজিস্ট্রেশন আইনের ৫৮ ধারায় ৬ প্রকারের বন্ধকের কথা বলা আছে।
তো এটা যেটা বলতেছে যে shall effect against any mortgage deed subsequently executed and registered। তো এইখানে একটা কথা আমাদের বলে রাখা ভালো, আইনটা অনেক পুরাতন। আর ২০০৪ সালে রেজিস্ট্রেশন আইনের ১৭ এর সাথে কিছু ধারা যুক্ত করা হলেও এইখানে সংশোধন করা হয় নাই উদাহরণটাতে। পূর্বে এই যে আপনি ইকুইটেবল মর্টগেজ যেটা আছে, আপনি দলিলটা ব্যাংকে বন্ধক রাখে মর্টগেজ নিতেন, রেজিস্ট্রেশন করার প্রয়োজন ছিল না। তবে বর্তমানে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হয়। তাই এই সেকশনটা আইন প্রণেতা যারা ছিলেন তারা হয়তো লক্ষ্য করেননি, না হলে এটা তারা ওমিট করে দিতেন, বাদ দিয়ে দিতেন, যেহেতু প্রতিটাই রেজিস্টার্ড করতে হয়। তো যাই হোক, এখানে যেটা বলতেছে, যদি আপনি ব্যাংকের কাছে কি করেন, জাস্ট একটা আপনি টাইটেল ডিড জমা করলেন এবং সেখান থেকে কি করলেন, আপনি ব্যাংকের থেকে টাকা নিলেন। তো দখল তো আপনার কাছে থাকে, দখল তো বুঝাইয়া দেন না। তো তারপরে আপনি কি করলেন, আরেকজনের কাছে, আপনি আরেক ব্যক্তির কাছে বা মর্টগেজ করলেন বা আরেক ব্যাংকে আপনি রেজিস্টার্ড মর্টগেজ করলেন। তো এখানে সেফগার্ড দিয়ে বলতেছে যে পূর্বে যেটা আপনি ইকুইটেবল মর্টগেজ করছেন সেটাই প্রাধান্য পাবে, পরের মর্টগেজটা কার্যকর হবে না। তাহলে আমরা ২ টা সেকশন দেখেন কতগুলো জিনিস পাচ্ছি। সেকশন 47 বলতেছে একটা দলিল কখন কার্যকর হয়? বলতেছে যেদিন সম্পাদন করা হয় সেদিন থেকে, নাকি যেদিন রেজিস্ট্রেশন করা হয় সেদিন থেকে। সেকশন 48 বলতেছে একটা রেজিস্টার্ড দলিল যেটা রেজিস্ট্রেশন আইনে অনুযায়ী রেজিস্ট্রেশন করা হইছে উইল ব্যতীত, বলতেছে সেটা মুভেবল হোক, ইমুভেবল হোক, সেটা যেকোনো প্রকারের মৌখিক চুক্তি, মৌখিক ডিক্লারেশনের বিপরীতে কার্যকর হবে, একই সম্পত্তি সংক্রান্ত যদি অন্য কোনো দলিল থাকে। তো এক্ষেত্রে ব্যতিক্রম দিচ্ছে আনলেস, যদি কি করা হয়, মৌখিক চুক্তি বা মৌখিক এই যে ঘোষণার সাথে যদি সম্পত্তির দখলটা বুঝায় দেওয়া হয় তাহলে কিন্তু ভিন্ন কথা। তো আবার তারা প্রোভাইডেড দ্যাট দিয়ে যেটা বলতেছে সেটা হচ্ছে মর্টগেজ, যদি আপনি যেই সম্পত্তির দলিল জমা রাখে যে মর্টগেজটা করতেন পূর্বে রেজিস্ট্রেশন করার প্রয়োজন ছিল না, তো এটা আনরেজিস্টার্ড থাকে যাইতো, দখলও আপনার কাছে থাকতো, কিন্তু পরবর্তীতে যদি আপনি আর কারো কাছে রেজিস্টার্ড মর্টগেজও করেন তারপরও আনরেজিস্টার্ডটা প্রাধান্য পাবে, এটা হচ্ছে ব্যতিক্রম। তো যাক, তারপরে আমরা দেখি সেকশন 49, সরি, বলতেছে একটা দলিল রেজিস্ট্রেশন করা না করার ফলাফলটা কি। বলতেছে যে একটা দলিল যেটা আইনগতভাবে রেজিস্ট্রেশন করা প্রয়োজন, এটা যদি আপনি রেজিস্ট্রেশন যদি না করেন তাহলে ওই দলিলটা কি করবে না, অপারেট করবে না, অর্থাৎ কোনো প্রকার অধিকার তৈরি করবে না, কোনো প্রকার অধিকার ডিক্লেয়ার করবে না, অ্যাসাইনও করবে না, লিমিটও করবে না, এক্সটিংগুইশও করবে না। অর্থাৎ আপনি একটা সেল ডিড রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। এখন সেল ডিড তো সম্পাদন করলেন, রেজিস্ট্রেশন করলেন না। তাহলে কি হইল না, যিনি ক্রেতা তার মালিকানা আসলো না, যিনি বিক্রেতা তার মালিকানা কি হইল না, সেখানে গেল না। এটা ছাড়া আরো নানা প্রকার যে সমস্ত জিনিস আছে, রেস্ট্রিকশন লাগানো, অ্যাসাইন করা, ডিক্লেয়ার করা, এগুলো কোনোটাই কার্যকর হবে না। আরো তারা বলতেছে যে প্রেজেন্ট অথবা ফিউচার, চাই সেটা আজকের হোক অথবা ভবিষ্যতের হোক, বলতেছে এনি রাইট, যে কোনো প্রকার অধিকার, টাইটেল, এনি ইন্টারেস্ট, কোনোটাই কি হবে না। তারপর আবার বলতেছে ভেস্টেড অর কন্টিনজেন্ট, ভেস্টেড মানে যেটা সরাসরি, আর কন্টিনজেন্ট যেটা সত্যযুক্ত, চাই সত্যযুক্ত হোক, সত্য ছাড়া হোক, কি হবে না, ইমুভেবল প্রপার্টি সংক্রান্ত সম্পত্তির দলিল যদি আপনি রেজিস্ট্রেশন না করেন সেখানে কোনো প্রকার অধিকার সৃষ্টি হবে না, ঘোষিত হবে না, সেখানে নিযুক্ত করা হবে না, সীমিত হবে না এবং বিলুপ্ত হবে না যদি আপনি সেটা রেজিস্ট্রেশন না করেন। এটা বলতেছে আমাদের 49 নাম্বার সেকশন। এখন আসি আমরা 50 নাম্বার সেকশনে, বলতেছে সার্টেন রেজিস্টার্ড ডকুমেন্ট রিলেটিং টু দ্য ল্যান্ড টেক দ্য ইফেক্ট এগেইনস্ট আনরেজিস্টার্ড ডকুমেন্ট। অর্থাৎ একটা রেজিস্টার্ড দলিল কখন আনরেজিস্টার্ড দলিলের উপর প্রাধান্য পায়। তো এখানে বলতেছে যে এভরি ডকুমেন্ট অফ অল কাইন্ড মেনশন, কোথায় আমরা 17 এ বি সি এন্ড ডি, 17 নম্বরে আমরা দেখেছি কি গিফট ডিড, 17 এতে আমাদের ছিল গিফট ডিড, বিতে ছিল যে বিভিন্ন প্রকার ক্রিয়েট করে, সিতে ছিল, ডিতে ছিল এই যে দলিলগুলা, বলতেছে এভরি ডকুমেন্ট রেজিস্টারেবল আন্ডার দিস সেকশন এবং সেকশন 18 অপশনাল দলিল। তো বলতেছে যে এগুলো ডকুমেন্ট যে কোনো প্রকার ওই যে স্থাবর সম্পত্তি সংক্রান্ত অথবা এই যে প্রাপ্তি স্বীকার টাকার পেমেন্টের কনসিডারেশন, তো এগুলো বলতেছে যে এগুলো যদি
ডিউলি রেজিস্টার্ড করা হয়। অর্থাৎ একটা সম্পত্তি হস্তান্তরের দলিলকে যদি ডিউলি রেজিস্টার্ড করা হয় তাহলে সেটা বলতেছে যে সেটা কি করবে? এর বিপরীতে আনরেজিস্টার্ড যে দলিল আছে সেই দলিলের উপর প্রাধান্য পাবে। তবে আদালতের ডিক্রি বা অর্ডার থাকলে সেটা ভিন্ন কথা। আদালতের ডিক্লার বা অর্ডার ব্যতীত সব জায়গায় যেটা বলতেছে একটা রেজিস্টার্ড দলিল আনরেজিস্টার্ড যেই সমস্ত ডকুমেন্ট আছে সেগুলোর উপর কি পাবে? প্রাধান্য পাবে। তারপরে বলতেছে প্রোভাইডেড দ্যাট মানে প্রকাশ থাকে যে আমরা যে কথাগুলো বললাম এগুলো বাদ দিও। তো কি বলতেছে তারা? তারা বলতেছে যে আনরেজিস্টার্ড ডকুমেন্টের মাধ্যমে যদি আপনি কোনো সম্পত্তির দখলে থাকেন, অর্থাৎ আপনি একটা সম্পত্তির আনরেজিস্টার্ড দলিল আছে, আপনি সম্পত্তির দখলে আছেন। তো পরবর্তীতে যদি বিক্রেতা কারো সাথে একটা রেজিস্টার্ড দলিলও করে, সেক্ষেত্রে আপনার অধিকার হচ্ছে আপনি এই যে ডক্টরিন অফ পারফরম্যান্স সেকশন 53 এর ধায়ের যে সেখানের ক্ষমতা বলে আদালতের মাধ্যমে আপনি সম্পত্তির দখলটা বজায় রাখতে পারবেন। তো এখান থেকে আমরা যেটা বুঝতে পারি 50 ধারার উপরের হেডিং হচ্ছে একটা রেজিস্টার্ড দলিল আনরেজিস্টার্ড দলিলের উপর প্রাধান্য পাবে যদি সেটা ডিউলি রেজিস্টার্ড করা হয়। তবে আদালতের ডিক্রি বা অর্ডার হইলে ভিন্ন কথা। প্রোভাইডেড দ্যাট দিয়ে বলতেছে যদি আপনি আনরেজিস্টার্ড দলিলের মাধ্যমে যদি কোনো সম্পত্তি দখলে থাকেন, ওই আপনার যে আনরেজিস্টার্ড দলিলের পরবর্তীতে যদি কোনো দলিল কি করা হয়, রেজিস্ট্রেশনও করা হয়, তারপর আপনি ডক্টরিন অফ পারফরম্যান্স এর কি করেন সহায়তা নিয়ে দখল বজায় রাখতে পারবেন। তারপরে বলতেছে প্রোভাইডেড ফার্দার বলতেছে আরো প্রকাশ থাকে যে কি প্রকাশ থাকে যে সেটা তারা যেটা বলতেছে যে এইরকম ভাবে যার কাছে আনরেজিস্টার্ড ডকুমেন্ট আছে এবং পরবর্তীতে বিক্রেতা আরেকজন ব্যক্তির সাথে কি করছে রেজিস্টার্ড ডিডও করে দিয়েছে, তাহলে এই যে আনরেজিস্টার্ড ডকুমেন্টের মাধ্যমে যেই ব্যক্তি আছেন উনি কি করতে পারবেন? স্যুট ফর স্পেসিফিক পারফরম্যান্স করতে পারবেন। এ পারসন ক্লেমিং কার কার বিরুদ্ধে করতে পারবেন? ওই যে বিক্রেতা দলিল করে দিয়েছে আরেকজন রেজিস্টার্ড ব্যক্তিকে তার বিরুদ্ধে আপনি মামলা করতে পারবেন যে স্পেসিফিক পারফরম্যান্স করো, আমার দুই যে দলিলে টাইটেলটা তার কাছে গেছে সেটা এর কাছে চলে আসুক। এই জন্য আমরা সেকশন 27 স্পেসিফিক রিলিফ অ্যাক্টের ক্লজ বি তে আমরা পাচ্ছি। বি অনুযায়ী কি করতে পারবো? আমরা তাকে বাধ্য করাইতে পারবো। তো তাহলে আপনারা এতটুকু বুঝলেন যে 50 নাম্বার সেকশন যখন আমরা পড়তেছি অনেকগুলা কথা বলে। প্রথমে হচ্ছে একটা রেজিস্টার্ড দলিল আনরেজিস্টার্ড ডকুমেন্টের উপর প্রাধান্য পাবে। প্রোভাইডেড দ্যাট দিয়ে বলতেছে আনরেজিস্টার্ড দলিল আছে কিন্তু আপনি আগে থেকেই দখলে আছেন, তাহলে পরবর্তীতে রেজিস্টার্ড দলিল আসলেও কোনো সমস্যা নাই, আপনি সম্পত্তির দখল বজায় রাখতে পারবেন। এবং প্রোভাইডেড ফার্দার আপনার যে আনরেজিস্টার্ড ডকুমেন্ট আছে সেটা দিয়ে আপনি ওই যে নতুন ক্রেতা যিনি সম্পত্তি দাবি করতেছে তাকেও আপনি স্পেসিফিক পারফরম্যান্স করাইতে পারবেন যে তাকে টাইটেলটা ঠিক করে দেওয়া হোক, যেটা আমাদের স্পেসিফিক রিলিফ অ্যাক্টের এই যে আমাদের সেকশন 27 ক্লজ বি তে যেটা আমাদের বলা আছে। মোটামুটি আমাদের এই জিনিসটাই বলে। আশা করি আপনারা গুরুত্বপূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। এটা আমাদের অনেক কাজে আসবে। আমরা পরবর্তীতে ধারাবাহিক আরো সেকশনগুলো নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।